অ্যাডভোকেট ফজলুর রহমান যেসব বক্তব্য দেন এগুলো নিয়ে আপনার মতামত কি? অ্যাডভোকেট ফজলুর রহমান আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি আমি বলবো একজন কলঙ্কিত মানুষ, যিনি মুখে মুখে বড় ধরনের বুলি আওড়াচ্ছেন এবং তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এটা উস্কানিমূলক বক্তব্যের বাইরে কিছুই না। আমার মনে হয় আসলে উনি আলটিমেটলি যে ধরনের চিন্তা চেতনা ধারণ করেন, লালন করেন, পোষণ করেন, এটা একজন মানে পাগল মানুষ ছাড়া স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষের পক্ষে সম্ভব নয়। এখন আপনি একটা প্রশ্ন রাখতেই পারেন যে আসলে কি উনি এই ধরনের কথা বলছেন এটা ভাইরাল হওয়ার জন্য কিনা। আবার বিভিন্ন সময় বলছেন যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে বলছেন যে উনি এটা জামাত শিবিরের আন্দোলন, এটা অমুকের আন্দোলন। কতিপয় সময় আপনি দেখেছেন ওনার বক্তব্যগুলো প্রচুর পরিমাণ মানুষ এই বক্তব্যগুলোকে সমাজে ছড়িয়েছে এবং সেটা উস্কানিমূলক বক্তব্যে রূপান্তরিত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার বিরুদ্ধে প্রোগ্রাম হয়েছে, আপনি দেখেছেন ওনার পুষ্পতিলেখায় জুতা নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? আমি একটা বিষয় বুঝি, মানুষটার মেধা মননশীলতার মাধ্যমে উনি এই ব্যক্তিটা বারবার যে ধরনের প্রশ্ন করে মানুষের কাছে ছুড়ে দিচ্ছে, বলছে যে এগুলা এই মুভমেন্টটাকে উনি স্বীকারই করতে পারছে না, বলছেন রাজাকারদের মুভমেন্ট, এরা তো রাজাকার। এই ধরনের চিন্তা চেতনা যারা ধারণ করে, আপনি একটা বিষয় খেয়াল করলে আপা দেখবেন যে যখন রিজভী সাহেব যখন 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে উনি কেঁদে দিয়েছিলেন যে আহারে আমার মাসুম বাচ্চাগুলো বাইরে আমাদেরকে মুক্ত করেছে, তখন তাদের যে কান্নার অবস্থা ছিল যে 15 বছরের ফ্যাসিবাদদের পক্ষ থেকে তারা মুক্তি পেয়েছে, এটা তাদের বড় প্রাপ্যতার জায়গা ছিল। তার পরবর্তী যখন তাদের নির্বাচন কেন্দ্রের চিন্তা ভাবনা, সেই জায়গায় বর্তমানে আমরা জানি যে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, কারণ তিনি 1986 সালের নির্বাচনে জামাত আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছিল এই ফ্যাসিবাদ স্বৈরাচারের আপনার হচ্ছে স্বৈরাচারের পক্ষে, সেই সময় এরশাদের পক্ষে। কিন্তু সেই সময় বেগম খালেদা জিয়া নির্বাচন বয়কট করেছিলেন, সেই থেকে তাকে আপসহীন নেত্রী বলা হয়। আর ওনার উপদেষ্টা যদি এই ধরনের বেফাস মন্তব্য করে এবং সারা দেশের ইয়াং তরুণ সমাজ যারা জুলাই অগাস্ট অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, আমি রবার বুলেট খেয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে 11টা মামলা খেয়েছি, রিমান্ডে ছিলাম, জেল খেটেছি, এই ধরনের কথাগুলো আমাদেরকে উস্কানির বাইরে কিছুই না। এই জন্য ওনাকে শোকজটা করেছে। আমি বলবো বিএনপিটা ভুল করেছে। কেমন ভুল করেছে? ওদের উচিত ছিল, প্রয়োজন ছিল আরো বহুত পূর্বে এই ধরনের মানসিক বিকার মস্তিষ্ক যারা রয়েছে তাদের আগে নোটিফাই করা, তাদের আগে জবাবদিহিতা করার সুযোগ ছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কোন ঘোল খেয়ে কোন ঘোরের মুখে পড়ে বিএনপি এতদিন পর্যন্ত এই ধরনের একটি মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে এই পদে রেখেছেন এবং শোকজটা পর্যন্ত করেননি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক বাংলাদেশের রাজনীতিতে। আমি স্পষ্টতই বলবো, ওনার যেই ধরনের বক্তব্য, ওনার যেই ধরনের চিন্তা চেতনা, সেটা এই বর্তমান ঐক্যের বাংলাদেশ কি বিএনপি বলেন বা জামাত শিবির বলেন, গণ অধিকার পরিষদ বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, অল আর ইউনাইটেড কোন প্রশ্নে? বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফ্যাসিবাদের বিরোধী একটি ঐক্য। আর এই ঐক্যকে বিনষ্ট করার জন্য এই অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো কিছু কুলাঙ্গার বলবো, তারা যারা এই নবশক্তিকে, যারা তারুণ্য শক্তিকে এইভাবে বিভাজন করতে চায়, যারা ধ্বংসযজ্ঞে লিপ্ত, যারা উস্কানিমূলক বক্তব্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশের জাতীয় ঐক্যকে বিনষ্ট করে, তাদেরকে আরো আগেই নোটিফাই করা দরকার ছিল। মোটামুটি ওদের তো অব্যাহতি দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। এই ধরনের লোক তো দেশের জাতির কল্যাণে কোনো কল্যাণেই আসবে না, এরা বরঞ্চ দেশের জাতীয় ঐক্যকে বিনষ্ট করবে। সেই জায়গায় আমি বলবো বিএনপি একটি উপযুক্ত সিদ্ধান্ত। আরেকটা ব্যাপার, 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছে। বিএনপির বিগত সময় কিছু অব্যাহতির ঘটনা আপনারা জানেন, যে অব্যাহতি শুধু নামে অব্যাহতি, কাজে কোনো অব্যাহতি না, পরবর্তী পর্যায়ে তাকে ফিরিয়ে নিয়েছে। তো আমরা বলবো জনগণ, অল দোজ থিংস ক্লিয়ার, সবকিছু পরিষ্কার। ওনার যে কাজ কর্মকাণ্ড, তাতে তিনি একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যদি উপদেষ্টা হয়, তাহলে মানুষ কি শিক্ষা গ্রহণ করবে? সেই জায়গা থেকে বিএনপি বলবো, আপনারা জানেন ওপেন সিক্রেট বিষয়, ওনার বিষয়ে আপনাদের অবশ্যই ইউ হ্যাভ টু টেক দ্য প্রপার স্টেপ রাইট নাও। এটা প্রপার স্টেপ যদি না নিতে পারে বিএনপি, সেটা ভবিষ্যতে তাদের সেই ফলকে ভোগ করতে হবে এবং বিএনপির জন্য আরেকটি নতুন নাব্য ফ্যাসিবাদী চরিত্র মানুষের কাছে পরিস্ফুটিত হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনার রেসপন্সের জন্য। আমরা মুভ অন করি রুমিন ফারহানের কথা নিয়ে। সো ব্যারিস্টার রুমিন ফারহানের সাথে ইলেকশন কমিশনে কি হয়েছে? হাসনাত ভাই বলেছে যে উনি আওয়ামী লীগের দালাল। তো এই বিষয়ে আপনার মতামত কি? এটা একদম পানির মতো স্পষ্ট। রুমিন ফারহান আপার সাথে দেখা হয় পলিটিক্যাল মাঠে, ওনাকে সম্মান করি, কিন্তু আলটিমেটলি রুমিন ফারহান আপারা হচ্ছে সুবিধাভোগী লোক, যারা 15টি বছর ছিল, যাদের এই 15টি বছর দেশে বিরাজ করেছে ফ্যাসিবাদের আমলে, যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কুসুম কুসুম
প্রেম করে কুসুম কুসুম কথা বলে সংসদ গরম করে আবার সেই সরকারের কাছে যখন পূর্বাচলের প্লট চায়, তাহলে বুঝতে হবে তারা কি পরিমাণ নেগোসিয়েশন করে তারা তাদের সাথে সেই জায়গায় তারা ছিল। সবচেয়ে বড় বিষয় আজকে আস্তাদুল্লাহ যে বিষয়টা আপনারা দেখছেন নির্বাচন কমিশনে, আমি এখনো ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখে নেবেন। উনি ইশারা করছেন ওনার নেতা কর্মীদের হামলা করার জন্য, যে ইশারা মানে নেতা কর্মীদের ইশারাতে কর্মীরা উপরে ঝুঁকে পড়ে, সেইটা দেখেই কিন্তু যে নেতৃবৃন্দ আতাউল্লাহ সাহেব কয়েকজনের উপর যেভাবে হামলা করেছে নির্বাচন কমিশনের মধ্যে ঢুকে। আপনাদের ভাবতে হবে একজন লোক সে সেই জায়গায় বক্তব্য দিবে, নাম হচ্ছে আতাউল্লাহ, উনি বক্তব্য দিবে কেন? সেই জন্য রুমিন ফারহানার যে গুন্ডাকে আমরাও গুন্ডা নিয়ে আসতে পারতাম। তার মানে আপনি বুঝতে পেরেছেন এই গুন্ডাদেরকে লালন করছে কারা? রুমিন ফারহানের মতো যারা সামনে মনে করেন দেখাচ্ছে, অ্যাডভোকেট রুমিন ফারহানের সামনে দেখাচ্ছে আমরা খুবই নমনীয়, আমরা খুবই ভালো, কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের আমলে নাকি উনি ভালো ছিলেন, উনি সুন্দর জীবনযাপন করতেন, উনি নিরাপত্তার জীবনযাপন করতেন, এখন নাকি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন আপনাকে ভাবতে হবে তাহলে রুমিন ফারহানা, এই অ্যাডভোকেট রুমিন ফারহানা কি পরিমাণ সুযোগ সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছে, পাওয়ার পরে বলে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম এখন ভালো নয়। তার মানে কি? তার নেগোসিয়েশন মূলক অবস্থায় ছিল। আজকে নির্বাচন কমিশনে দুইটা প্রশ্ন আপনাকে চিন্তা করতে হবে আমাদের দুই ভাবে। রুবিন ফারহান একটা কথা বলেছে যে নির্বাচন কমিশনে বলেছে আমরাও গুন্ডা নিয়ে আসতে পারতাম, বিষয়টা জনগণের কাছে পানির মতো পরিষ্কার। গুন্ডা তাদের প্রস্তুত, গুন্ডা এমনকি তারাও এক প্রকার গুন্ডা, গুন্ডারাই তো গুন্ডা পালে। সুতরাং তাদের রূপটা হচ্ছে টু কাইন্ডস অফ অ্যাট্রিবিউট এন্ড অ্যাটিটিউড। একটা হচ্ছে তারা সামনে দেখায়, একটা পিছনে করে। সামনের চরিত্র ফুলের মতো পবিত্র, পিছনের চরিত্র হচ্ছে ওই যে গুন্ডা পালতে হয়, মাস্তান পালতে হয়। এমনকি সামনে নির্বাচনে ভোট ডাকাতি, ভোট চুরি, ভোট ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই করতে যেই ধরনের গুন্ডা বাহিনী প্রয়োজন সেগুলো তারা প্রস্তুত করছে সামনে নির্বাচন। একটা ব্যাপার বলেছে যে নির্বাচন এখনো আসে নাই, ওনার দলের পক্ষে বলেছে ওনাদের নির্বাচনী সীমানা নির্ধারণের শুনানি ছিল, সেই জায়গায় উনি সীমানা নির্ধারণের একটা জায়গায় বলেছে যে এখনই যদি এই অবস্থা করে নির্বাচন কমিশনে আসে তাহলে নির্বাচনে কি হবে। উনি যার কথা বলছে উনি তো বিএনপি নেতা, উনি বিএনপির মনোনয়ন প্রার্থী। তার মানে তারা কি পরিমাণ নির্বাচনের মধ্যে তারা কি পরিমাণ অবস্থা করবে, অস্থিতিশীল অবস্থা করবে আপনার সেটা পরিষ্কার। রুমিন ফারহানা যখন এই কথা বলে তখন আমাকে ভাবতে হয়, আপনাকে ভাবতে হয়, দেশের জনগণকে ভাবতে হয়। স্পষ্ট ভাবে আমরা একটা বিষয় আমাদের নূর হক নূর একটা কথা স্পষ্ট করেছেন যে এই আওয়ামী লীগের অধীনে এখন যে নির্বাচন কমিশন রয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের অধীনে বিগত নির্বাচনের চেয়ে আরো জঘন্যতম নির্বাচন হবে, আরো সহিংস নির্বাচন হবে। সেটার জন্য জনগণ প্রস্তুত অপেক্ষা করছি। সুতরাং আমরা বলতে চাই যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী স্বতন্ত্র কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, তবুও তারা কিন্তু শক্তিশালী ইনস্টিটিউশন না রাইট নাও। এবং আরেকটা ব্যাপার, এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কেমন হলে সম্ভব না। রুবিন ফারহানাকে যে কথাটা বলছেন এটা মনের কথা, উনি বলতেন না, মুখ ফুসকে বেরিয়ে গেছে যে বিএনপির এই কামড়াকামড়ি করছে, জনসাধারণ অন্য দল ভোট তো অন্য দলের নামে দিতেই পারবে না, এর আগে পিটায় ঠেঙ্গা কেন্দ্র থেকে বের করে দিবে। ভোট কেন্দ্র ভোট দখলের ইতিহাস কি বিএনপির নাই? অবশ্যই আছে। সুতরাং স্পষ্টভাবে আমরা বলেছি এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় আরেকটা বাংলাদেশ সহিংসতার দিকে যাচ্ছে। সুতরাং নির্বাচনকালীন একটি সরকার, অন্য একটি ব্যবস্থাপনা থাকতে হবে যার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে। আর রুমিন ফারহানা অবশ্যই আওয়ামী লীগের মধ্যে গিয়েছে দীর্ঘদিন, এটা বাস্তবিক পক্ষে প্রমাণিত, দেশের জনগণ জানে পরিষ্কার। যারা আওয়ামী লীগের আমলকে বলে যে তারা সেই সময় বেশি নিরাপত্তায় ছিল, এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, তাহলে আওয়ামী লীগ কি ওনার ব্যাঙ্গার ছিলেন? সুতরাং আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের জাতীয় পার্টি যেরকম সহযোগী ছিল, বিএনপির কতিপয় নেতৃবৃন্দ যারা ব্যক্তিগত সুবিধা লাভ করে বাইরে গরম গরম কথা বলে ভিতরে কুসুম কুসুম প্রেম লালন করেছিলেন, যেই কারণে তারা ওই সময় বেশি নিরাপত্তা ফিল করতেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওয়ার আপনাকে একটা রুমে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল এবং বাইরে রাশেদ খান রিপোর্টারদেরকে বলেছিলেন যে উনি একটু অসুস্থ। সো কি হয়েছিল সেদিন? আপনি কি আসলে একটু অসুস্থ ছিলেন? আপনি জানেন বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন কার্যকরী সম্পাদন হয়। আপনারা জানেন যে আমাদের 24 তারিখে গত মাসের আমাদের প্রার্থী ঘোষণা হয়েছিল, প্রাথমিক পর্যায়ে 37 জুলাই 37 জন প্রার্থীর ঘোষণা হয়েছিল। সেই প্রার্থী ঘোষণার মধ্যে আমি হচ্ছে স্থায়ী কমিটির মেম্বার এবং গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। এখন দুঃখের সাথেই বলতে হচ্ছে সেই মুহূর্তে আমাকে আমাদের 36 জন প্রার্থীর ঘোষণা করা হয়েছিল। আমাদের কনস্টিটিউশনাল সিস্টেম, সাংগঠনিক সিস্টেমটা হচ্ছে যে আপনার একটি নমিনেশন বোর্ড থাকবে, মনোনয়ন বোর্ড, যারা নির্ধারণ করবে, নির্বাচন করবে কারা এখানে নির্বাচন করবে, কোন জায়গায় তারা শুট করে। আমি একটা পার্টি 2018 সালে
পিছলাপা 2018 সালে সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলন করে আমি, মাহফুজ, রাশেদ খান একসাথে গ্রেপ্তার হই বাসানটেক থানায়। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে 18 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে রিমান্ডে ছিলাম, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, কারাগারে ছিলাম, আমার নামে 11টা মামলা ঝুলেছে। তো সেই মাহফুজ এত ত্যাগী, এত ত্যাগ করেছি, এত নির্যাতিত হয়েছি, এত নিপীড়িত হয়েছি, অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়। যখন নমিনেশন ঘোষণা করলো তখন আমার যে আসন গাজীপুর 2 আসন, সেই আসন, আমি গাজীপুর ক্যান্টনমেন্টের স্টুডেন্ট, আমি সেখানে পড়াশোনা, আমার সবকিছু সেইখানে, আমি সেখানে সিটিজেন অফ দিস এরিয়া, কিন্তু তারা আমাকে, আমার যে গ্রামের বাড়ি ছিল সেই জায়গায় তারা আমাকে নমিনেশন দিবে বলে এই ধরনের একটি চাল করে তারা আমার মনোনয়ন তারা ঘোষণা করেনি। এমনকি আমার যে আসন যেখানে আমি প্রস্তুত করেছিলাম সেই জায়গায় অন্য একজন নেত্রীকে তারা ঘোষণা করেছে, যে আমার হাত ধরে এসেছে এবং পরবর্তীতে তিনি আসলে দলের জন্য সেই ধরনের কাজ করেছে কি করে নাই, এমনকি তিনি সেই ধরনের স্যাক্রিফাইস ডেডিকেশনের পরিচয় দিতে পারেননি। কিন্তু একদমই একজন স্থায়ী কমিটির মেম্বার মাহফুজ হচ্ছে কো ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন রাইট নাও গণ অধিকার পরিষদ, সেই জায়গায় আমাকে বঞ্চিত করা হয়েছে। এখন যখন আমি প্রতিবাদের ঝড় তুললাম, সারা দেশের কোটি কোটি মানুষ দেখেছে। আমি বলেছিলাম এই রাশেদ খান, বিপি নুর হক নুরহা মাহফুজের হাতে দিয়ে তৈরি, হয়তো আমরা মিডিয়ার সম্মুখে খুব একটা আসিনি, আমরা চাইনি ব্রেক করতে, কিন্তু সেই সময় আমি যখন প্রতিবাদ করি সারা দেশের মিডিয়ায় কোটি কোটি মানুষ দেখেছে। আমি বলেছিলাম যে আমি এই অবৈধ প্রার্থী ঘোষণা মানি না, মানবো না। ঠিক এট দ্য সেম টাইম সেই মুহূর্তে আমাকে রাশেদ খান কিভাবে বলেছে, আপনারা বিভিন্ন মিডিয়াতে হয়তো খেয়াল করেছেন, তিনি বলেছেন যে আসলে উনি মানসিকভাবে, যখনই আমি করি আমাকে ধাক্কা দিয়ে কতিপয় নেতৃবৃন্দ আমাকে বের করতে চাইছিল, কিন্তু মিডিয়া সব সামনে, মিডিয়া আমার সমগ্র কর্মকাণ্ড দেখেছে, সারা দেশ ব্যাপী দেখেছে, সারা দেশের মানুষ যে এই ছেলেটা এত নির্যাতিত, গণ অধিকার পরিষদ একটা নিউ পলিটিক্যাল পার্টি, এত নির্যাতিত, এত নিপীড়িত, সেই ছেলেটাকে কেন বঞ্চিত করা হলো। এবং দেখেন, আমি মাহফুজ নমিনেট করবো, হুইল গিভ দ্য সিট, মানে কাদেরকে সিটটা দিব, কাকে নমিনেট করব, সেই রাইটসটা আমার আছে এজ এ হায়ার কাউন্সিল মেম্বার হিসাবে। সেই জায়গায় আমার সিট নিয়ে মনে করেন এই ধরনের ঘটনা। আবার রাশেদ ভাই যখন এই মন্তব্য করেছে তখন আমি তখন ওয়াল টপকে, মানে ওয়াল বলতে গ্লাস ভেঙে, আমার মোটামুটি খুবই বাজে অবস্থা ছিল। আমি বলেছি রাশেদ খান আমার আসনকে বিক্রি করার চেষ্টা করছে, এই বক্তব্য আমি বলেছিলাম, এবং আমি দরজা খুলে আমি বের হয়ে বলেছিলাম যে আই এম দ্য স্টুডেন্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন, রাইট নাও আই এম এ স্টুডেন্ট অফ এমফিল ইন ঢাকা ইউনিভার্সিটি আন্ডার সোশিওলজি। তো আমি যখন বললাম, তো আমি তো পাগল না, তখন বলছি, উনি আমাকে পাগল বলার চেষ্টা করছেন, মানসিক বিকারগ্রস্ত বিভিন্ন বিষয় বলার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম যে আমি পাগল না, হয়তো উনি বলেছেন যে আমার অস্বস্তিকর অবস্থা দেখে সেই বিষয়টা সারা দেশের মানুষকে, সারা দেশের জনগণকে, সারা দেশের নেতৃবৃন্দকে কাঁদিয়েছে, এবং তাদেরকে চিন্তা করেছে যে এই ধরনের ত্যাগী নেতৃবৃন্দ যাদের হাতে গণ অধিকার পরিষদ তৈরি, যারা এত হামলা মামলা শিকার হয়েছে, নির্যাতিত হতে হতে আপনার পিঠ এখনো ব্যথা করে, যে আওয়ামী ফ্যাসিবাদের কি নির্যাতনের শিকার হয়েছি, সেই বিষয়টা যখন উনি বলেছে, আমি বলবো পরবর্তীতে উনি পরিষ্কার করেছেন যে এটা আমি উদ্ভূত পরিস্থিতিকে ঠেকানোর জন্য, গণমাধ্যমরা অনেকভাবে ঝেঁকে ধরেছিল, সেই জন্য ঠেকানোর জন্য আমি এই ধরনের প্রচেষ্টা চালিয়েছিলাম। তারপর উনি বলছেন যে আসলে আমি এটা বলেছি, কিন্তু আলটিমেটলি সে পাগল ছিল না। কিন্তু আমি পাগল হলে আমার কথাবার্তায় বুঝতো, আপনার কথাবার্তায় জনগণ বুঝতো, এম আই ম্যাড অর নট অর এনি আদার ইলসেস হিয়ার। সো আমাকে এটা বলেছে একান্ত ভাবে। তখন আমি বলেছিলাম, যার সাথে আজকে 7 বছর রাজনীতি করি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেই 7 বছরে আজকে 7 মিনিটে যদি 5 মিনিটে মতের অমিল হলে পাগল হয়ে যায়, তাহলে কি সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। এই চিন্তা ভাবনা করলে, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি না হলে কিভাবে আসলে তাদের সাথে সম্মুখীন রাজনীতি করা সম্ভব। এই বিষয়টা তখন আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে না, আমার মতের অমিল হতেই পারে, আমার সাথে সমন্বয় নাই হতে পারে, সেই বলে উইদিন এ শর্ট টাইমের মধ্যে, শর্ট সেন্সের মধ্যে যখন আমি বলবো যে আমার সাথে মতের মিল হয় না, তিনি পাগল, তিনি মানসিক বিকারগ্রস্ত, তাহলে সারা দেশের মানুষ কি মনে করবে, যে মানে তাদের কিভাবে ইভ্যালুয়েশন করবে। এটা অত্যন্ত নেগেটিভ একটা অ্যাসপেক্টস তৈরি হয়েছে, এবং জনগণের মনে ক্ষোভ এবং সাধারণ নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সুতরাং ভাইও সেটা বলেছে যে না, আমি আসলে বলতে চাইনি। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ হ্যাজার্ড সামথিং ইন দিস ইনসিডেন্ট। তো আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ড ইন ফিউচার কোনো পলিটিশিয়ান যাতে না করে, সাময়িকভাবে বাঁচার জন্য যেই সঙ্গীরার সাথে আমি দীর্ঘদিন ছিলাম, যাকে আন্দোলন সংগ্রাম করেছি, যে এই গণ অধিকার পরিষদ সহ অন্য রাজনৈতিক দলে হলে সেই কো ফাউন্ডার যারা দল তৈরি করেছে, তাদেরকে যখন এই জন্য মতবাদ দিই, তখন দেশের মানুষের মধ্যে শঙ্কা দেখা দেয় যে এই ওনাকেই যদি অস্বীকার করে, তা আমরা আর কেটা, মানে আমরা আর কোনো হনু, আমাদের তো অস্বীকার করতে 2-4 মিনিট লাগবে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি বলবো সকল রাজনৈতিক দলের এইখান থেকে কিছুটা হলে শিক্ষা গ্রহণ করতে হবে।
সেদিন আপনি অলসো চেয়ার বিক্রির কথা বলেছিলেন, তো এটা কি আসলে ট্রু? কে চেয়ার বিক্রি করে এবং কত টাকার জন্য? এখন চেয়ার বিক্রির কথা আমি বলেছিলাম যে আমার আসন বিক্রির চেষ্টা করছে, এবং পরের দিনই আমি সংবাদ সম্মেলন করে জাতির কাছে, দেশ ও জাতির কাছে আমি পরিষ্কার করেছিলাম যে কিভাবে আসন বিক্রির বিষয়টা, আসন বিক্রির বিষয়টা আমি এভাবে পরিষ্কার করেছিলাম যে ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য, ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্যটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আপনার জানেন যে আমাদের দল তো আর বিএনপি আওয়ামী লীগের মতো এত বৃহৎ দল না যে মানুষ কোটি কোটি টাকা এনে দেওয়া যাইব। এই জায়গায় মনে করেন কোনো পার্টি, কোনো দল বা কোনো ব্যক্তি আইনে 2 লাখ টাকা দিল যে না এটা আপনি দলের পার্টির পিছনে কাজ করবেন, মাসিক খরচ দিবেন বা এই কাজটা করবেন, কারণ পার্টি চালাতে টাকার তো অবশ্যই দরকার, এটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা যেমন চাঁদা দেই, দলীয় নেতৃবৃন্দ যেমন চাঁদা প্রদান করে, তেমন কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা ডোনেশন দেয় পার্টির বিভিন্ন সময়। পরবর্তীতে আমি প্রেস ব্রিফিং এ ক্লিয়ার করেছি যে মনোনয়ন, ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য। আমার একটা জেলা থেকে একজন লোক 2 লাখ টাকা দিল যে আপনি দলের জন্য এই কাজটা করবেন, যে এটা হচ্ছে আপনারা জনগণের জন্য কাজ করছেন, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ পাবলিক ফান্ড হিয়ার। তো এই পাবলিক ফান্ডকে কেন্দ্র করে যদি উনি আমার কাছে চেয়েই বসলো যে এই আসনটা আমাকে লাগবে, যখন আমি ওই তৃণমূলের জেলার নেতৃবৃন্দদেরকে সাথে আলোচনা না করি, কোন প্রকার আলোচনা ছাড়া, কোন প্রকার ডিসকাশন ছাড়া আমি ওনাকে আসনটা দিয়ে দিই, তাহলে ওই এলাকার লোক কি তাকে মানবে? এলাকার লোক তো ওনাকে মানবে না। উনি কাকে নিয়ে নির্বাচন করবে? উনি কি একা একা নির্বাচন করবে? সেই জায়গায় আমি বলেছি যে ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য হলে সেটা বন্ধ করতে হবে। অনেককে নমিনেশন দেওয়া হয়েছে, এলাকার মানুষ জানেই না। তো এই ধরনের ঘটনা করলে তো গণ অধিকার পরিষদ ধীরে ধীরে ক্ষতিগ্রস্তের দিকে যাবে। আমি স্পষ্ট করে বলেছিলাম এই ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য, আমরা দলের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমরা ডোনেশন নিতে পারি, এটা সমগ্র দলই নেয়, তাদের সম্পদ থাকে, আমাদের অত সম্পদ নাই, কিন্তু সেই বিনিময়ে আসন বাণিজ্য হবে, সেইটা গণ অধিকার পরিষদে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সারা দেশের ত্যাগী নেতা, তারা তো অনেক মনের মধ্যে কষ্ট পোষণ করে, লালন করছে, পোষণ করছে, মুখের কথা বলতে পারছে না, তাদের মুখপাত্র হয়ে আমি কাজ করব, কিন্তু এইভাবে তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে অবজ্ঞা করে কোনো মনোনয়ন প্রদান করা, সেটা আমি সহ্য করব না। এই বিষয়টা আমি মনোনয়ন বাণিজ্যের বিষয়টা আমি পরিষ্কার করেছিলাম পরবর্তী প্রেস ব্রিফিংয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আসল প্রুফ আছে যে মানুষ সিট বিক্রি করতে চেষ্টা করছে? যে আপা আপনার প্রশ্নটা প্রুফ আছে আপনার কাছে যে সিট বিক্রি করতে চেষ্টা করছে? না, বিক্রির চেষ্টার আসলে প্রুফ বলতে ইকোনমিক্যাল লেনদেনের বিষয়টা আমি কখনোই দেখিনি। ইকোনমিক্যাল লেনদেনের বিষয়টা আমি মনোনয়ন ভিত্তিক বললাম যে ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য, মানে ওইভাবে তো লেনদেন আমাদের আসন কেনার জন্য ওই ধরনের কোটি কোটি টাকা নিয়ে এখন যে খুব বসে আছে বিষয়টা সেই রকম না। আমি স্পষ্ট করেছিলাম যে ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য, তারপরে পার্টির ইন্টারনাল কিছু বিষয় থাকে, এক্সটার্নাল কিছু বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো বিভিন্ন সময় ঘটে থাকে, সেই বিষয়টা আমি পরিষ্কার করিনি, কিন্তু স্পষ্ট ভাবে আমরা দেখেছি আমাদের পার্টি পরিচালনার জন্য ডোনেশন অনেকে দিয়েছে, ডোনেশন দিয়েছে, বিভিন্ন ভাবে হেল্প করেছে, সেই হেল্পটাকে আমরা অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে আমাদের নিতে হবে। কিন্তু সেইটাকে যদি মনে করি যে সেই জন্য আমি ওনার কাছে বাধা, আমি বাধা, আমার থেকে না তাকে বঞ্চিত করতে হবে, তাকে উপেক্ষা করতে হবে, সেই বিষয়টাকে আমি হাইলাইট করে বলেছি ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য। সেই ধরনের প্রুফ বা লেনদেন দিয়েছে সেটা আমরা এখনো প্রুফ পাইনি। আমরাও কারো কাছে, যেমন আমরাও একটা নীতি নির্ধারণের জায়গা আছে, আমরাও 2 পয়সা কারো কাছে যে আপনাকে সিট দিব, আসন দিব, সেই জন্য আপনি দেন, সেই ধরনের লেনদেনের জায়গাটা আমরা এখনো আমরা করিনি। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আমার যে আসন, একটা দলের স্টিয়ারিং কমিটির মেম্বার যে পার্টিকে ক্রিয়েট করেছে, যার বিরুদ্ধে 11টি মামলা রয়েছে, যে বারবার নির্যাতিত হয়েছে, তার সাথে যদি আচরণ করা হয় তখন স্বাভাবিকভাবে বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়। সেই বিষয়টাকে আমি পরিষ্কার করে বারবার তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো বাংলাদেশে পলিটিক্স আসলে মানেটা কি? আপনি কেন পলিটিক্স করেন? এবং যারা পলিটিক্স করে সবার তো বাড়ি গাড়ি হয়, ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, সো আপনি কেন পলিটিক্স করছেন? আমার পলিটিক্সের ধরন আসলে, আমি এখনো ছেলে মেয়েও নাই, বিয়েও করিনি, যদিও বাসায় কথা হচ্ছে। আলটিমেটলি আমি ওই ধরনের টেন্ডেন্সি নিয়ে, সবাই যদি দেশের স্বার্থ ছাড়া ফজু পাগলার মতো রাজনীতি করে তাহলে তো দেশ চলবে না। সুতরাং দেশপ্রেমিক কিছু মানুষ এখনো দেশের জন্য রয়েছে। আমি কখনোই রাজনীতি করবো সেই ইন্টেনশন ছিল না। আমার বাবা 2008 সালে গ্রাম সরকার ছিলেন, উনি বিএনপি সমর্থিত ছিলেন, কিন্তু আমি কখনো রাজনীতিতে জড়িত হবো সেই স্বপ্নটা ছিল না। আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, একটা প্রমিনেন্ট কলেজে পড়াশোনা করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এবং পড়াশোনার সময় আমার স্বপ্নই ছিল মানে বিসিএস ক্যাডার হওয়া। যখন আমি 4th ইয়ার পড়ি সেই সময়ে আমি প্রায় বিসিএস 80% সিলেবাস অলরেডি কমপ্লিটেড দ্যাট টাইম। সেই সময় 50% বা 80% সিলেবাস আমি শেষ করেছিলাম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সালটা ছিল 2018 সাল, যেই সময় বাংলাদেশে ফ্যাসিবাদী হাসিনার সময়
56% কোটা ব্যবস্থা বাংলাদেশের মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়েছিল, যেই কারণে আমরা যারা মেধাবী ছিলাম, যারা জিনিয়াস স্টুডেন্ট ছিল, তাদের একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া, স্বাভাবিক চাকরি পাওয়া পর্যন্ত দুরূহ বিষয় ছিল। হাজার হাজার কোটা ফাঁকা পড়েছিল, গরিব যারা মেধাবী রয়েছে তাদের পেটে লাথি মারার মতো অবস্থা। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতাম এবং সেই এরিয়াতেই কিন্তু আমাদের আন্দোলনটা হয়, কোটা রিফরমেশন মুভমেন্ট, এবং সেটা একটা শর্ট টাইমের মুভমেন্ট না, সেই মুভমেন্টটা ছিল দীর্ঘ 8.5 মাস। আমাদের আউটকাম নিয়ে আসতে কিন্তু 8.5 মাস সময় লেগেছিল, এবং সেই যে রায়টা ছিল সকল হাসিনা সংসদে বলেই দিয়েছিলেন যে কোনো কোটাই থাকবে না। 2018 সালে সম্ভবত 9 এপ্রিল বলেছেন যে কোনো কোটাই থাকবে না। 8 এপ্রিল আমরা বিরাট বড় জনসমাবেশ করি, রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেই। তখন হাসিনা যখন এই কথা বলে, পরবর্তীতে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম, এবং সেই সময় দেখা যায় বিসির বাড়ি ভাঙচুর। তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আপনার জাহাঙ্গীর কবির নানক, এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন এনামুল হক। এই তারা, এনামুল হক শামীম, তারা আমাদের ছাত্র রিলেটেড বিষয়গুলো দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কি করেছিলেন, তারা বিসির বাড়িতে আগুন জ্বালিয়ে অত্যন্ত কৌশলগতভাবে সেই মামলাগুলো আমাদের বিরুদ্ধে দিয়েছিলেন। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা মঞ্চকে লেলিয়ে দিয়েছিলেন, ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এই জন্য মামলা করে তখন আমরা আসলে কোটা রিফরমেশন হচ্ছে না। হাসিনা যখন কোর্টে বললেন যে কোনো কোটাই থাকবে না, এটা 9 তারিখের বক্তব্য, তখন মতিয়া চৌধুরী ঘোষণা দিয়ে বলেছিলেন মহান সংসদে যে মুক্তিযুদ্ধের সন্তানরা সুযোগ পাবে না, তাহলে কি রাজাকারের বাচ্চারা সুবিধা পাবে? সেইটার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে আবার আন্দোলনে অগ্নিস্ফুলিঙ্গ আমরা সেই জায়গায় তুলেছিলাম। সেই মুহূর্তে, সেই সময়ে আবার হাসিনা বলে যে মন্ত্রী পরিষদ সচিব ছিলেন শফিউল আলম, শফিউল সাহেব বিষয়টা দেখবেন। উনি বলছেন কোনো কোটাই থাকবেন না, আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, ওরা রাজাকার বানিয়ে দিল। তার পরবর্তীতে তারা এই মন্ত্রী পরিষদ সচিব কোনো বাক্যে আপনার প্রজ্ঞাপন জারি করতেছে না, পরিপত্র জারি করতেছেন যে না কোনো কোটা নাই, বা এত% রাখা হয়েছে, এত% নাই। সেই জন্য আবার আন্দোলন সংগ্রাম করতে হয়। তারপরে পরবর্তী পর্যায়ে দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ ডিসপ্যারিটি, সেটা 8 মাস পরে গিয়ে আপনার প্রজ্ঞাপন জারি হয় যে প্রথম দ্বিতীয় শ্রেণীতে কোনো প্রকার কোটাই থাকবে না। ইটস ওকে, ওয়েলকাম। আমরা চেয়েছিলাম যে মুক্তিযুদ্ধের একটা স্পেসিফিক কোটা থাকুক, সেটা 5 থেকে 6% মধ্যে নামিয়ে নিয়ে আসুক, একটা দাবি দেওয়া ছিল। সেই যে আন্দোলন করলাম, কোটা রিফরমেশন হলো, জেল খাটলাম, রিমান্ডে ছিলাম। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে 1 জুলাই আমি এবং রাশেদ খান ভাসানটেক থানায় গ্রেফতার হই নৃশংস ভাবে, এবং সেখান থেকে আমাদের বিভিন্ন লোককে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে অকথ্য নির্যাতন করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারপরে 3 দিন রিমান্ডে থাকি। এখন এডিসি যে আগে ছিল নাজমুল, ওনার নেতৃত্বেই গ্রেফতার এবং রিমান্ডে অকথ্য নির্যাতন, অমানবিক নির্যাতন করা হয়। তারেক জিয়ার কাছে তখন একটা রিউমার ছড়িয়েছিল 125 কোটি টাকা কোটা সংস্কার আন্দোলনকারীদের দিচ্ছে। 125 কোটি কেন, 25 পয়সা আমরা পাই নাই। কিভাবে বলবো? পিটাই আর বলে তোদের টাকা কত দিচ্ছে বল, তারেক জিয়া কত টাকা দিচ্ছে আমাদের কাছে পরিষ্কার কর। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা 1 পয়সাও পাইনি, আমাদের কেউ দেয়নি। আমরা কিভাবে বলবো? এই নির্যাতন নিপীড়ন করছি, জেল খেটেছি। আমার মামলা লড়েছিল বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ সাহেব, মারা গেছেন। উনি অত্যন্ত ভালো মানুষ, গুণী মানুষ, উনি আমার মামলা লড়েছিলেন। তো এই যে বিষয়গুলো ছিল সেই সময় স্পষ্ট করেছি। তার পরবর্তীতে আপনার টাকা, আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা টাকা কামানোর জন্য রাজনীতি করি কিনা, অনেক আলটিমেটলি আপা এটা একটা নেশায় রূপান্তরিত হয়েছে। পলিটিক্সকে আমরা পেশা হিসেবে গ্রহণ করি নাই। এই তারুণ্য শক্তি যদি পেশা হিসেবে গ্রহণ করতো, 18 সালে বিক্রি যাইতে পারতাম, কোটি কোটি টাকা মনে করেন সাথে, টাকার লোভে পড়ে আমরা সেই জায়গায় যাইনি। এবং 24-এর যে গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, তার টাকা চাইলে আমরা কত টাকা দিতে পারবো? হাসিনার চেয়ে বেশি এনএসআই ডিজিএফ এর মাধ্যমে অর্থ এর চেয়ে বেশি কেউ দিতে পারে না, এতে বেশি কেউ পারবে না। লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল হাসিনা। সুতরাং সেই সময় দেখলাম আপনার তনু হত্যা হয়েছে, আবরার ফাহাদ হত্যা, আমার বিভিন্ন গণমাধ্যমে আমার নিউজ এসেছে, একদম বিদেশের গণমাধ্যমেও। আমি একটা তার প্রতিবাদ রাজু ভাস্কর্যে করেছিলাম। আবরার ফাহাদ হত্যা হয়েছে। মুক্তিযোদ্ধা মঞ্চ নাম করে আমাদের উপর বারবার নির্যাতন, তাদেরকে আমরা পিটিয়েছি, তাদের আমরা প্রতিহত করেছি। ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুতে কিভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে আপনারা দেশবাসী দেখেছে। সেই নির্যাতন নিপীড়নের পরে অনেক সোশ্যাল ডিসপ্যারিটি বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলাম। আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী একজন নাগরিক, সচেতন শিক্ষার্থী, তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিল। সর্বপ্রথম যে আন্দোলনটি করেছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছিলাম আমাদের নেতৃত্বে। সুতরাং এত ডিসপ্যারিটির বিরুদ্ধে কথা বলতে আমরা তখন ভেবেছি, দেখেন একটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কিন্তু ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম সংগঠন ছিল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ 2018 সালে। সেই কমিটির
সেই কমিটির আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, সর্বপ্রথম কমিটির। এই 4-5 জনের মধ্যে আমি একজন নেতা ছিলাম সেই সময়। তখন সেই সময় যখন বিভিন্ন ডিসপ্যারিটির বিরুদ্ধে দাঁড়াই, সামাজিক ডিসপ্যারিটির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তখন আমরা দেখেছি যে না, শুধু একটা ডিসপ্যারিটি, কোটা রিফরমেশন তো একটা ডিসপ্যারিটি না, এখানে প্রচুর পরিমাণ বৈষম্য রয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই কাজ করতে, তখন একটা নেশায় রূপান্তরিত হয়েছে যে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আপনার তনুকে দেখেছেন, সাগরুনি সাংবাদিক হত্যা করেছে, সেই আন্দোলন আমরা করেছি। তনুকে যখন আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে ধর্ষণ করেছে, সেটার তথ্য এখনো পর্যন্ত একটা প্রতিবেদন দাখিল করতে পারিনি, সেই সময় আমরা কথা বলেছি। তো আমরা এই যে এই প্রেক্ষাপট গুলো তৈরি হয়েছে, সুতরাং তখন মনে করছে টাকার জন্য নয়। আমরা যখন প্রতিবাদ করি, আন্দোলন করি, এই যে আপনার মতো প্রিসিলা আপা যারা বোন আছেন, তারা আমাদেরকে সাপোর্ট করেছিলেন। যে তরুণ ছেলেরা এত কষ্ট করছে দেশের জন্য, জাতির জন্য, অনেক মানুষ মায়েরা কান্নাকাটি করেছে, রোজা রেখে দোয়া করেছে যে এরা দেশের সম্পদ, এরা দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে। সেই অনুপ্রেরণা থেকে, দেশের প্রতি মমত্ববোধ, মহত্ববোধ, ভালোবাসা থেকে সেই রাজনীতিতে আসা। ওই টাকার পাহাড় গড়বো, তারপর দেশ থেকে পালিয়ে যাব, সেই চিন্তা ভাবনা করে এবং হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে জনগণের জন্য কাজ করলে, সেই বিষয়টা মাথায় নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতি করছি, এবং সেটা নেশাই নিয়েছি, ভালো কাজ করার নেশা, অপরের কল্যাণ সাধন করার নেশা। সেই নেশা থেকে রাজনীতিতে আসা এবং রাজনীতি কর্মকাণ্ডকে পরিচালিত করা। তো আপনার দলের কোন কোন লিডারের নিজের গাড়ি বাড়ি আছে? এখন গাড়ি বাড়ি আছে এই বিষয়টা তো আমি এক হিসেবে, এটা আমার তথ্য দেওয়ার বিষয় না, একান্তই ব্যক্তিগত বিষয়। কোন লিডারের গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, আপনারা দীর্ঘদিন যাবৎ এক প্রকার গণমাধ্যমের মতো অ্যাজ এ ফোর্থ স্টেট হিসেবে ভাইটাল রোল প্লে করছেন আপনারা। সেই জায়গায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে আপনারা যে পরিমাণ ভূমিকা রাখছেন, এটা প্রশংসার দাবিদার। তো কার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, এই বিষয়গুলো মনে করেন বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যখন একটা অবস্থানে চলে যায় পার্টি, দল, লিডাররা, তখন কেউ হেল্প করতে পারে বিভিন্ন ভাবে। তো এই বিষয়টা আমি একান্তই ব্যক্তিগত ভাবে আমি বলবো যে এটা আপনারা যাচাই বাছাই করবেন। আমাদের চোখে সেই ধরনের পড়ে না যে গণ অধিকার পরিষদ করে অনেক গাড়ি বাড়ি অট্টালিকার মালিক হয়েছে, এখনো আমরা দেখিনি, আমাদের চোখে সেই দৃশ্যপটটা আসেনি। আমরা সেটা ভাবছি যে এখন যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের কর্তৃপক্ষ নেতৃবৃন্দ যে চিন্তা চেতনা, আমরা প্রিভিয়াস টাইমে এই যে নেতৃত্ব দিয়েছি, কতিপয় নেতৃবৃন্দ ছিল যারা পার্টিতে ছিল, এখন নাই, অন্য পার্টিতে যোগদান করেছে, তাদের চিন্তা চেতনা ছিল। কিন্তু অনেকে এখন কারা গাড়ি বাড়ি করেছে আমি আপনাকে বলতে পারবো। বর্তমান যে উপদেষ্টা আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন ছাত্র অধিকার পরিষদের, আমাদের ছোট ভাই। নাহিদ ডাকসু নির্বাচন করেছে আমাদের প্যানেল থেকে। আমি জসীমউদ্দিন হলে বিপি প্রার্থী হয়েছি। কিছুদিন আগে আমিও মাহফুজ, ওই আসিফের যে প্রেস সচিব ব্যক্তিগত, সেও মাহফুজ। তবু বলতে হয়, এত তার কল রেকর্ড তো আপনারা শুনেছেন। টেন্ডারের যে টেন্ডারবাজি, 1 কোটি টাকা আবার মিডিয়াকে দিতে হবে, তাদের সমগ্র গণমাধ্যমে এসেছে। এরা গাড়ি করছে, বাড়ি করছে, নারী করছে, বহু সম্পদ করছে। আপনারা যদি, আজকে আমি কথা বলছি, আফটার সাম ডেজ লেটার, তারা হয়তো বিএনপি তো মনে করেন এমন একটি দল যাদের প্রয়োজনের খাতিরে ওই তাদেরকে মাথায় দিলে নাচবে, এটা স্বীকার করেন আর না করেন। এনসিপি কে আসন দিবে, তারা বারবার বৈঠক করছে। এনসিপি যে নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদ থেকে গিয়েছে, মোস্ট অফ দ্য লিডার তো আমাদের সাথে ছিল, এবং যারা গিয়েছে অধিকাংশই অর্থ লোভে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাট দখল, ঘাট দখল, গরু হাট দখল নিয়ে লাগছে। এবং আপনি স্পষ্ট ভাবে সবচেয়ে বেশি পদ বাণিজ্য, স্থানান্তর বাণিজ্য এরা করছে, উপজেলা ইউনিয়ন থেকে ধরে মানে সবকিছু তারা করছে। তো এই যে লুটপাট, আসিফ তো, মাহফুজের একটা নিউজ হয়েছে আপনি দেখেন নাই, তার ভাই, ওর ভাই আরেক মাহফুজ, উপদেষ্টা মাহফুজের কথা বলছি, তার ভাই, তারা 5 কোটি টাকা ছাড়া লেনদেনই করেন না, মানে কথাই বলেন না। সুতরাং যারা 2 দিন আগে আমরা দেখেছি না ক্যাম্পাসে কারা কিভাবে ঘোরাঘুরি করেছে, আমাদের ছোট ভাই ব্রাদারই তো অনেকে ছিল। সুতরাং তারা এখন কোটি টাকা ছাড়া কথা বলে না। এবং কিছুদিন পরে আমি হঠাৎ করে বলতে পারি, অল দোজ থিংস উইল বি ক্লিয়ার, এবং সেটা পানির মতো পরিষ্কার হবে, দেশের জনগণ দেখবে। আপনি জানেন কুমিল্লার মধ্যে এই যে 1400 হত্যা, আপনাকে বলি 1400 হত্যা হলেও 30,000 পঙ্গুত্ব আহত মানুষ বরণ করলো। তাদের পুনর্বাসনের জন্য কি করেছে? আসিফের এলাকায় তার বাড়িতে ধর্ণা ধরেছে চিকিৎসার সুস্থতার জন্য, তাকে একটু হেল্প করার জন্য। সেটা আসিফের বাবারা করেনি। এখন তারা কি হয়েছে, মাহফুজের বাবা বিএনপির ওয়ার্ডের নেতা ছিল, ইউনিয়নের নেতা ছিল, এখন তারা বিএনপির সাথে নেগোসিয়েশন করছে কিভাবে হয়তো ফলাই মন্ত্রী হইব, এমপি হইব, নয়তো বাফে এমপি হইব, নয়তো মায়েরে বানাই দিব, তবে তাদের সাথে নেগোসিয়েশন করে এমপি মন্ত্রী বানাই দিব। এবং আগামী নির্বাচন করতে, বাংলাদেশে জানেন তো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির ব্যবহার, সেই জন্য এখনই তারা মাসেল পাওয়ার করছে। কুমিল্লাতে গিয়ে দেন কি পরিমাণ মানুষের বিরুদ্ধে
আসিফরা মামলা দিয়ে রেখেছে এবং সেই জায়গায় মামলা বাণিজ্যের একটি মহা আক্রায় রূপান্তরিত হয়েছে। এবং আমি হলফ করে বলতে পারি, আপনারা জানেন এই উপদেষ্টারা, আপনারা আমাদের ছোট ভাই নাম মুয়াজ্জেম, তার ব্যক্তিগত সচিব আসিফের 300 কোটি টাকার লেনদেনের খবর নিয়ে এই দায় মাথায় নিয়ে সে পদ তাকে সরায় দেওয়া হয়েছে। তো যদি ওই ব্যক্তিগত সচিব বা ব্যক্তি সে যদি পায় 300 কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠে, তাইলে তার যে মালিক, তার যে প্রধান উপদেষ্টা, তার বিষয়টা অবশ্যই আমরা চিন্তা করতে পারি। আপনি চিন্তা করতে পারেন তারা কত হাজার কোটি টাকার, কত শত কোটি টাকার মালিক হয়েছে। স্পষ্ট ভাবে আমি বলি, যেই স্বপ্ন দেখে 1400 মানুষের খুনের উপর দিয়ে আজকে 2 জন ছাত্র উপদেষ্টাকে বানিয়েছিল, আমাদের চিন্তা ছিল কি? অনলি 2টা এই চিন্তা ছিল, 3টা চিন্তা। এই ফ্যাসিবাদী শক্তির সবচেয়ে বড় শক্তি হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে, যেমন রোমানিয়ার শাসক চশেস্কুকে পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম শাসক বলা হয়, তেমনি 1400 মানুষকে খুন এবং 30,000 আহত পঙ্গুত্ব মানুষের জন্য রাষ্ট্র কর্তৃক হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট শাসক হিসেবে ঘোষণা করতে হবে। এবং আমরা আরেকটা বিষয় বলেছিলাম, এই যে 1400 মানুষকে হত্যা করেছে ইতিহাস আমরা বলা শুরু করে দিচ্ছি। এখন যে করলাম না, একটা দল সকালে নির্বাচন, দুপুরে নির্বাচন, রাতেও নির্বাচন। তারপরে বরকতুল্লাহ বুলু ভাই সহ কয়েকদিন তো বলছেন তাদের প্রস্তাবের ফেনাতেই নাকি এই ধরনের সমন্বয় আন্দোলনকারী বাইসে যাইব। আরে বাবারে, তোমাদের প্রস্তাবের এত বেগ, এত গতি, এত দীর্ঘদিন তোমরা কোথায় ছিলা? এতদিন আন্দোলন সংগ্রাম করছো, 15 বছর তোমরা কি করছো? আমি বলবো আন্দোলনের যোদ্ধা তাদের প্রথমত স্বীকার করতে হবে, এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে সেটা স্বীকার করতে হবে। স্বীকার করে পরবর্তীতে তাদেরকে আমাদের সমালোচনা করতে হবে। কিন্তু আপনি ত্যাগ স্বীকার করলেন না, তাদের কথা বলেন, শুধু সমালোচনা করলেন, সেই কাজটা তারা করছে এবং তারা বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক দলের নেতৃত্ব সেটা প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং এখানে আপনি আসিফের কথা বলেন, নাহিদের কথা বলেন, আর নাহিদ ক্ষমতা ছাড়ার পরে এখনো সে অলিখিত ভাবে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। কারণ সেখান থেকে ছাড়ার পরে পর্যন্ত বলছেন যে না, আমরা নির্বাচন এইভাবে দেশে নির্বাচন করব না, এইভাবে হবে না, এইভাবে। তার মানে কি? সে নীতি নির্ধারক, সে চায় না, সে নীতি নির্ধারক। সুতরাং তারা এক প্রকার নেগোসিয়েশন করে, মানে আমি আর মামু মিল্লা জিল্লা খামু, সেই চিন্তা ভাবনা ধারণ করি। সারা দেশে এনসিপি নেতৃবৃন্দদেরকে সুবিধা দিচ্ছে, সমন্বয়কারীদের সুবিধা দিচ্ছে, টেন্ডার বাণিজ্য, পদ বাণিজ্য, এভরিথিং, অল দোজ থিংস তারা করছে। এবং তারা কত কত কোটি টাকার মালিক এনএসআই ডিজিএফআই জানে না? সকলে জানে, এনএসআই ডিজিএফআই সকলেই জানে। সেইটা কিছুদিন পরে ক্লিয়ার হবে, দেশ জাতি জানবে। আমরা হলফ করে বলতে পারি এটা শতভাগ সত্য। তারা যা করেছে, মানে আপনারা একটা বিষয় দেখেছেন, হাসনাত আব্দুল্লাহকে আমি সম্মান করি, সাহসী নেতা। সে কিছুদিন আগে কালের কণ্ঠজোয়ার কতিপয় মিডিয়াকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আঙ্গুল দিয়ে বলছে যে মিডিয়া দালাল বৃত্তি করছে। বাইরে মিডিয়া, দ্যাট মিনস মিডিয়া ইজ দ্য ফোর্থ স্টেট অফ এনি কান্ট্রি এন্ড জার্নালিজম ইজ দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। এটা জনগণের জনস্বার্থ নিয়ে কাজ করে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই এনসিপি নেতৃবৃন্দরা সুন্দর করে একটা তালিকা গণমাধ্যমে দৌড়াই দিয়ে আসছে যে এই এদের টকশোতে রাখবেন। আমরা এতদিন দেশের জন্য আন্দোলন সংগ্রাম করছি, আমরা কয়বার বলেছি যে আমাদের এই নেতৃবৃন্দ এত ত্যাগ করছি, মামলা খাইছি। গণ অধিকার পরিষদ একটা স্টেক হোল্ডার ছিল, বিপিনুল হক যখন বলেছিলেন কারাগারে গিয়ে নির্যাতিত হয়ে রিমান্ডে থেকে 5 দিন 10 দিন রিমান্ডে বেরিয়ে যখন বলেছিলেন প্রশাসনের মধ্যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা লাগবে, সে দেশবাসী জানে। কিন্তু আমরা স্টেক হোল্ডার, আমরা কয়টা মিডিয়াকে বলেছি এই নেতাদের তাদেরকে আপনাদের ডাকতে হবে, এই নেতাদের তাদেরকে ডাকতে হবে মিডিয়াতে। যখন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী মিডিয়া কাজ করছে না, তখন তারা বলছে মিডিয়া দালাল বৃত্তি করছে। সুতরাং আমি বলবো, যতদিন আপনার সঙ্গে ছিল ততদিন সঙ্গী, যতদিন মিডিয়া আপনাদের সঙ্গে নাই তখন তারা জঙ্গি হয়ে গেছে।